হ্যালো, তাহলে আজকে আমাদের টপিকগুলো আমরা উপরে লিখে রেখেছি। সেল বায়োলজি, জেনেটিক্স, তার সাথে হচ্ছে মলিকিউলার বায়োলজি। এখানে আমরা বেসিক যে জায়গাগুলোকে ফোকাস করব সেগুলো হচ্ছে প্লাজমা পর্দা, টিইআরএল সিস্টেম, তার সাথে হচ্ছে রাইবোজোম। প্রথমে যে আমরা একটা সেলকে সেল হিসাবে ধরছি তো, এবার এই যে সেল হিসাবে ধরছি, সেই সেলটা কি প্রপারলি একটা আদর্শ কোষ হিসাবে কাজ করে? সেই দিকটা আমাদের আগে জানতে হবে। তাই প্রথমে একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে থর্পে। বিজ্ঞানী থর্পে। এই বিজ্ঞানী থর্পে কি বলেন? তিনি বলেন জীবদেহে আদর্শ কোষের কোনো বাস্তবতা নেই। ইনি প্রথম বলেন কি জীবদেহে আদর্শ কোষ বলে কিছু হয় না, বলে কিছু হয় না। তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এবার পরবর্তীতে অনেক বিজ্ঞানী এই নিয়ে কাজ করেছেন। ভারতীয়, ইটালিয়ান বিজ্ঞানী, জাপানিজ বিজ্ঞানী, একজন নিগ্রো বিজ্ঞানী, এরা সবাই কিন্তু কাজ করলেন। তারপরে বোঝা গেল যে হ্যাঁ, কোষের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। তো সেক্ষেত্রে কোষের একদম বাইরের দিকে যেটি থাকে সেটি হচ্ছে প্লাজমা পর্দা, তার বাইরের দিকে থাকে কোষ প্রাচীর। তাহলে এই যে প্লাজমা পর্দা, এই প্লাজমা পর্দা থেকে প্রশ্ন থাকে, তাই আলোচনা করব এটাই। এই প্লাজমা পর্দার যদি প্রধান গঠনগত উপাদান দেখি তাহলে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো প্রোটিন, শর্করা বা কার্বোহাইড্রেট, তার সাথে সাথে আর যেটি থাকবে সেটি হচ্ছে লিপিড বা স্নেহ পদার্থ। ঠিক আছে? তাহলে এই এই উপাদানগুলো আমরা দেখে থাকি। তবে সবথেকে বেশি দেখা যায় কোনটা? প্রোটিন, আর তার সঙ্গে হচ্ছে লিপিড। এই প্রোটিন এবং লিপিড এইগুলো বেশি পরিমাণে আমরা কিন্তু দেখে থাকি। এইবারে এই প্লাজমা পর্দায় যে অণুগুলি রয়েছে সেগুলো সমধর্মী পদার্থের প্রতি আকর্ষণ এবং জলের প্রতি বিতৃষ্ণা দেখায়। সমধর্মী পদার্থের প্রতি আকর্ষণ এবং তার সাথে সাথে যেগুলো জল রয়েছে কোষের মধ্যে সেগুলোর প্রতি কিন্তু বিকর্ষণ দেখায়। সেই জন্য এই যে প্লাজমা পর্দা, এর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি হলো এমফিপ্যাথিক। এইটা থেকে কোশ্চেন থাকে, এমফিপ্যাথিক। তাহলে এমফিপ্যাথিক নেচারটা কি? এই এমফিপ্যাথিক নেচার মানে বলতে বোঝায় যে লিপিড লিপিড অণুগুলির প্রতি আকর্ষণ আর জলের প্রতি বিকর্ষণ। হয়েছে? এর পরবর্তী যদি আমরা দেখি রাসায়নিক উপাদানগুলো কি কি আছে। আমরা বললাম যে শর্করা রয়েছে, তার সাথে সাথে রয়েছে কি প্রোটিন রয়েছে, তার সাথে সাথে রয়েছে কি ফ্যাট বা স্নেহ পদার্থ রয়েছে। এই যে শর্করা রয়েছে, এই শর্করা প্লাজমা পর্দার ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে থাকে। সবচেয়ে বেশি থাকে
প্রোটিন এবং লিপিড। তার মধ্যে প্রোটিনের শতাংশ হচ্ছে 60%, ফ্যাট হচ্ছে প্রায় 30%, আবার কোনো কোনো বইতে দিয়েছে 40%। ঠিক আছে? আর এইটা যে 60% যেটাকে বললাম, সেটা অনেক বইতে দিয়েছে 52% থেকে 60%। আর বাকি যে পড়ে থাকলো যেটা 1 থেকে 10% যেটা, সেটা হবে এই কার্বোহাইড্রেট। ঠিক আছে? তো এবার একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যদি কোনো একটা শর্করার ক্ষেত্রে আমি দেখি, তাহলে কি দেখতে পাবো? যে সেই শর্করাটা কি সব প্রাণীর ক্ষেত্রে একই থাকবে? সেরকম কিন্তু হয় না। যদি আমি মানুষের ক্ষেত্রে প্রথম দেখলাম, যে যদি মানুষের ক্ষেত্রে দেখি, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যদি দেখি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রোটিন থাকবে 20%, প্রোটিন থাকবে 20%, আর লিপিড থাকবে 79। ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমি দেখি ইঁদুরের, তাহলে ইঁদুরের ক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যদি আমি দেখি, সেক্ষেত্রে প্রোটিনের পার্সেন্টেজ হচ্ছে 23%, আর এদিকে হচ্ছে 76%। হয়েছে? এর পরবর্তী, আবার মানুষের যদি লোহিত রক্তকণিকা দেখি বা আরবিসি যদি আমি দেখি, এই আরবিসির ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ কত? 60%, আর ফ্যাটের পরিমাণ হচ্ছে 40%। আবার ইঁদুরের মাইটোকন্ড্রিয়া যদি আমরা দেখি, ইঁদুরের মাইটোকন্ড্রিয়া যদি দেখি, তাহলে দেখতে পাবো যে সেখানে যে উপাদানগুলো রয়েছে, সেটা হচ্ছে 70%, তার সাথে সাথে এটি হচ্ছে 27 থেকে 29%। তাহলে এই পার্সেন্টেজ থেকে আমাদের কাছে সুস্পষ্ট যে সবসময় আমরা কিন্তু এই প্রোটিন এবং লিপিডের যে অনুপাত রয়েছে, সেই অনুপাতটা সবসময় একই হবে না। স্পিসিস টু স্পিসিস ভেরি করবে, অর্গান টু অর্গান ভেরি করবে। এবারে দেখো, এবারে প্রশ্ন তো এত কিছুর পরে যদি এই প্রশ্নটা দিয়ে দেয় যে এত কিছু তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন দিয়ে দিল যে এবারে তোমরা বলো যে প্লাজমা পর্দার সবথেকে যে লিপিডটা বেশি থাকে সেটি কি? তাহলে প্লাজমা পর্দার অবস্থিত উল্লেখযোগ্য লিপিড হলো এটি হচ্ছে ফসফোলিপিড। ঠিক আছে? এবার এই ফসফোলিপিড বাদে যদি কিছু থাকে, তাহলে সেগুলো হচ্ছে এছাড়াও ফিঙ্গোলিপিড, তার সাথে থাকবে গ্লাইকোলিপিড,
গ্লাইকোলিপিড, স্টেরল, ঠিক আছে। এবার এই যে ফসফোলিপিড আমি বললাম যে সব থেকে বেশি থাকে, এই কোন কোন ফসফোলিপিড বেশি থাকে সেগুলো যদি দেখি, তার মধ্যে যেটি সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ফসফাটিডিল কোলিন। ফসফাটিডাইল কোলিন এটি সবচেয়ে বেশি থাকে। এরপরে যেটি থাকে সেটি হলো ফসফাটিডাইল ইথাইল অ্যামাইন, ফসফাটিডাইল ইথাইল অ্যামাইন। আর যেটি থাকে সেটা হচ্ছে স্পিঙ্গোমায়োলিন। স্পিঙ্গোমায়োলিন, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি থাকে। এবার প্লাজমা পর্দায় যে প্রোটিনগুলো রয়েছে, প্লাজমা পর্দায় যে প্রোটিনগুলো রয়েছে, তাহলে লিখে দিই হেডিংটা, যে প্লাজমা পর্দার প্রোটিন। তাহলে আমরা সবাই জানি যে প্লাজমা পর্দা দ্বি-একক পর্দা বিশিষ্ট। প্লাজমা পর্দার গঠনটা আসছি, তার আগে কি কি প্রোটিন থাকে আমরা একটু জেনে নেব। এই প্লাজমা পর্দার প্রোটিনে প্রথম যেটিকে আমাদের পড়তে হবে সেটি হলো কিছু প্রান্তীয় প্রোটিন থাকে। প্রান্তীয় প্রোটিন কিছু থাকে, আর কিছু প্রোটিন থাকে যেগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন বা অখণ্ড প্রোটিন। অখণ্ড প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। আর প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল। পেরিফেরাল প্রোটিন। এইবারে কোষ পর্দার গঠনটা আঁকি, দিলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এগুলো হচ্ছে সব লিপিডের এক একটা মাথা, ঠিক আছে। এরকম লিপিডের মাথাগুলো এরকম রয়েছে, কম বেশি সবাই দেখেছো বইগুলোতে। এরকম দু সারি কিন্তু থাকে লিপিড, সেজন্য বলা হয় যে লিপিড বাইলেয়ার রয়েছে। এই লিপিড বাইলেয়ারের মধ্যে কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমরা দেখতে পাবো যে কিছু প্রোটিন বাইরের থেকে ভিতর পর্যন্ত বিস্তৃত। প্রোটিন এরকম বাইরে থেকে এরকম ভিতর অবধি অবস্থান করছে। আবার কিছু প্রোটিন শুধু এরকম ঢুকে থাকে বাইরের দিকে। তাহলে যেগুলো বাইরের দিকে আছে সেগুলো হয়ে গেল পেরিফেরাল, যেটা একদম ভিতরের পুরোটা ঢুকে আছে সেটা হলো ইন্টিগ্রাল। তাহলে এই যে দেখো একটা ইন্টিগ্রাল, বাকি দুটো রয়ে গেছে, এগুলো হচ্ছে পেরিফেরাল। এইবারে এই যে পুরো স্তরটা, এটাকে আমরা বলবো লিপিড দ্বিস্তর
বা লিপিড বাইলেয়ার। এক মিনিট। হয়েছে? এবার এটা থেকে আমরা বুঝতে পারবো এদের মস্তক রয়েছে, তার মানে এদের লেজও রয়েছে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা লিপিডের এরকম কি রয়েছে, লেজ রয়েছে এরকম। প্রত্যেকটা লিপিডের এরকম করে লেজ রয়েছে, তবেই একটা আমাদের যে কোষ পর্দার গঠন সেটা কিন্তু সম্পূর্ণ হবে। ঠিক আছে? এরকম ভাবে থাকে। হয়েছে? এবারে দেখো, এতক্ষণ তো আমরা বললাম যে দু রকমের প্রোটিন পাওয়া যাচ্ছে, একটা প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন আর একটা ইন্টিগ্রাল প্রোটিন। এবার প্রান্তীয় প্রোটিন কি কি থাকে? এই প্রান্তীয় প্রোটিন যেগুলো থাকে সেগুলো হলো, প্রথম যেটা থাকে বেশি সেটা হলো সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি থাকছে। তারপরে থাকে হচ্ছে স্পেকট্রিন। স্পেকট্রিন থাকে। তার সাথে থাকে নেকটিন। এবং সর্বশেষ হচ্ছে যেটা বেশি থাকে সেগুলো হচ্ছে এলডোলেজ। এলডোলেজ। আরো অনেক কিছু থাকে, তবে এগুলো উল্লেখযোগ্য। এবার এই অখণ্ড প্রোটিন যেটি প্রধানত ৪ রকম হয়ে থাকে সেটা হলো এ, বি, সি, ডি। এই এ, বি, সি এই ৪ রকম হয়ে থাকে। তাদের মধ্যে এ প্রোটিন এবং সি প্রোটিন আংশিক নিমজ্জিত থাকে, আর বাকিগুলো পুরোপুরি নিমজ্জিত থাকে। এই ডি প্রোটিন যেটি, সেটি পরীক্ষায় জিজ্ঞেস করে যে এটি কি ধরনের প্রোটিন, সেটি হলো গ্লাইকোফোরিন। এটি হলো গ্লাইকোফোরিন। এবারে চলে আসি প্লাজমা পর্দার গঠন। অনেক বিজ্ঞানী এই প্লাজমা পর্দা সংক্রান্ত অনেক গঠন দিয়েছেন। তাদের মধ্যে আমাদের সবথেকে যেটা আমরা গ্রহণযোগ্য বা আমরা গ্রহণ করেছি সেটি হলো সিঙ্গার এবং নিকলসনের। কিন্তু জেনে নিতে হবে যে আগে যারা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো ছিল। প্রথমে যদি বলি যে ১৯৩৫ সালে প্রথম ধারণা কে দিয়েছিলেন, সেটা হচ্ছে বিজ্ঞানী ড্যানিয়েল বা ডেনি লি বলে, ডেনি লি ডেভসন। ডেনি লি ডেভসনের একটা থিওরি, সেই থিওরিটা কোষ পর্দাকে প্রাথমিকভাবে বুঝতে সাহায্য করেছিল। এখানে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে লিপিড যে স্তরটি রয়েছে সেটি এম্পিপ্যাথিক অণু দ্বারা গঠিত। এম্পিপ্যাথিক অণু মানে একটি জলাকর্ষী থাকবে, একটি জলাবিকর্ষী থাকবে। তার সাথে সাথে প্লাজমা পর্দার ক্ষেত্রে এই এম্পিপ্যাথিক লিপিডগুলি ফসফোগ্লিসারাইড, থিঙ্গোমায়োলিন, গ্লাইকোলিপিড এবং কোলেস্টেরল এগুলো নিয়ে গঠিত হবে, এবং তার মাঝে মাঝে কিছু কিছু ছিদ্র থাকবে। এই ধারণাগুলো কে দেন? তার মানে বেসিক যেটি ছিল লিপিড গুলি এম্পিপ্যাথিক প্রকৃতির।
এমপিপ্যাথিক প্রকৃতির। ওহ! হোয়াটসঅ্যাপ চালিয়ে দিই। এর পরবর্তী যে ধারণাটা এলো সেটা হলো রবার্টসনের একক পর্দা মডেল। সেটির সালটা হচ্ছে 1959। বিজ্ঞানী রবার্টসন, তার যে মতবাদ সেটি হলো একক পর্দা মডেল। এই একক পর্দা মডেল অনেকদিন পর্যন্ত এটি কিন্তু পপুলার ছিল, কিন্তু পরবর্তীতে যখন আবিষ্কার হলো ফ্লুইড মোজাইক মডেল, তখন কিন্তু মানুষ ফ্লুইড মোজাইক মডেলকে গ্রহণ করেছে, যেটা হলো 1972। ঠিক আছে, 1972 তে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন তার যে তত্ত্ব প্রকাশ করেন, যেটি তরল মোজাইক মডেল নামে পরিচিত। সেটি হলো তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। এইবারে যদি দেখি এই রকম একটা গঠন থাকে, এরকম একটা গঠনে কিছু প্রোটিন ভিতরে ঢুকে আছে, কিছু বেরিয়ে আছে আগেরটার মতনই, কিন্তু এখানে বলছে যে এই লিপিড অণুগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। কি ধরনের স্থান পরিবর্তনকে আমরা বলে থাকি ফ্লিপ ফ্লপ সঞ্চালন। ফ্লিপ ফ্লপ সঞ্চালন এটাকেই কিন্তু আমরা বলে থাকি। এছাড়াও এই ফ্লিপ ফ্লপ সঞ্চালন বাদেও আরো সঞ্চালন হয়, সেটা হচ্ছে পার্শ্বীয় সঞ্চালন, মানে পাশের যে লিপিড মলিকিউল তার মধ্যে তারা স্থান পরিবর্তন করবে। তাহলে পার্শ্বীয় সঞ্চালন, ফ্লিপ ফ্লপ সঞ্চালন এগুলো কিন্তু হয়ে থাকে। তো এখানে বলছেন যে লিপিড মলিকিউলস গুলোও কিন্তু নেই, লিপিড মলিকিউলস গুলোও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরে যদি দেখি যে এই একক পর্দা মডেল থেকে এটার তফাৎ কোথায়, এখানে একটা বিশেষ তফাৎ রয়েছে। একক পর্দা মডেলের যে কোষ পর্দার পুরুত্ব বলা হয়েছিল সেটা কিন্তু অনেকটা কম ছিল, 7.5 ন্যানোমিটার, কিন্তু এই পর্দাটার যে পুরুত্ব বলা হয়েছে সেটা হচ্ছে 8.5 ন্যানোমিটার। এরপরে দেখো এখানে আর কয়েকটা জিনিস।
কোষ পর্দার যে পরিভাষাটি প্রথম দিয়েছিলেন কে? কেউ পারবে তোমাদের মধ্যে বলতে? এই যে কোষ পর্দা কথাটি, এটি কে বলেছিলেন? প্রথম প্রচলন করেন বিজ্ঞানী নেগেলিও ক্রেমার। লিখিয়েওছিলাম আমি আগে, নেগেলি ও ক্রেমার 1855 সালে। ঠিক আছে? হয়েছে। এরপরে যদি আমরা দেখি যে এদের কাজগুলো কি, তাহলে প্লাজমা পর্দার যে কাজগুলো রয়েছে, প্রথম হচ্ছে প্রকোষ্ঠ গঠন, বিভিন্ন পদার্থের বিচলন নিয়ন্ত্রণ, তথ্যের আদান প্রদান করা বা ট্রান্সফার অফ ইনফরমেশন, ইন্টারসেলুলার ইন্টারাকশন বা আন্তঃকোষীয় মিথস্ক্রিয়া, লোকাস ফর বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস বা রাসায়নিক বিক্রিয়ার স্থান হিসাবে কাজ করে। একই সাথে এনার্জি ট্রান্সডাকশন বা শক্তির স্থানান্তরে সহায়তা করে থাকে। এবার যেটা প্লাজমা পর্দা কিভাবে উৎপত্তি ঘটেছে, গঠন টঠন আমরা জেনে নিলাম। এবার উৎপত্তি কিভাবে হয়েছে এই নিয়েও অনেক ধারণা আমাদের মধ্যে রয়েছে। এই ধারণাগুলো হচ্ছে সিগন্যাল হাইপোথিসিস। বর্তমানে এই দুটোর উপরেই বেশ করে চলে যে কিভাবে প্লাজমা পর্দার উৎপত্তি হয়েছে। তার প্রথম যেটি হচ্ছে সেটি হলো সিগন্যাল হাইপোথিসিস বা সিগন্যাল প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী বলা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দায় প্রোটিন অণুগুলো সজ্জিত হয় প্রথম, তার পরবর্তীতে এই অঙ্গাণুর গাত্রে প্রোটিন সংশ্লেষ হবে এবং সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা এবং প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত করবে। এইভাবে প্লাজমা পর্দা উৎপন্ন হয় এবং সংযুক্ত হয়ে থাকে। পরবর্তীতে আরও একটি উৎপত্তি সংক্রান্ত মতবাদ আছে যেটার নাম হচ্ছে ট্রিগার হাইপোথিসিস। এই যে ট্রিগার হাইপোথিসিস বলছে যে মুক্ত রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয় কিন্তু সেটা পরবর্তীকালে পর্দার সঙ্গে যুক্ত হয়। আগেরটা বলছিল কি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রোটিন অণুগুলো সজ্জিত থাকে এবং সেগুলো এই অঙ্গাণুর সঙ্গে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, কিন্তু পরবর্তীতে বলছে যে প্রোটিন অণুগুলো রাইবোজোম মুক্তভাবেই তৈরি করে দিয়ে তারপরে এগুলো পরবর্তীকালে পর্দায় সংযুক্ত হয়। এই জন্য এই যে দুটো হাইপোথিসিস শুধু জেনে রাখো যে উৎপত্তি সংক্রান্ত দুটো হাইপোথিসিস, একটা সিগন্যাল হাইপোথিসিস আর একটা হচ্ছে ট্রিগার হাইপোথিসিস বা ট্রিগার প্রকল্প। এই দুটো। এরপরে চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা কোষীয় অঙ্গাণু। আজকে তো আমরা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর উপরেই কাজ করব। এটি হলো রাইবোজোম। এটি হলো রাইবোজোম। এই যে রাইবোজোম, প্রথমেই বলে রাখি এটি হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এর পরবর্তী
রাইবোজোম 1940-এর দশকে আবিষ্কার হয়, কিন্তু তার কার্যক্রিয়া বা কিভাবে কাজ করে সেটা জানা যায় 1950-এর দশকে। 1970-এর দশকে বিশদ বিবরণ জানা যায় 1980-তে। বর্তমানে এই রাইবোজোম সংক্রান্ত গবেষণা কিন্তু আরো জোরদার হয়। তার মানে রাইবোজোম একটা মিস্ট্রিয়াস সেল অর্গানেলস। ঠিক আছে? এখানে রাইবোজোমের আমরা যেটা সবাই জানি যে ভিন্ন ভিন্ন প্রাণীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। যেমন প্রোক্যারিওটস যদি আমরা দেখি, প্রোক্যারিওটস, এই প্রোক্যারিওটস এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি যে এদের 70s রাইবোজোম আমরা দেখতে পাই। আবার ইউক্যারিওটস যদি হয়, সেক্ষেত্রে আমরা দেখে থাকি 80s রাইবোজোম। এই 70s বা 80s, এই যে এস কথার অর্থ এটি হলো হেদবার্গ একক। বানানটা ভালো করে দেখবে, হেদবার্গ ইউনিট বা অধঃক্ষেপণ গুণাঙ্ক। অধঃক্ষেপণ গুণাঙ্ক বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এইবারে এটা তো গেল প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর ক্ষেত্রে। কিছু ইউক্যারিওটস কোষীয় অঙ্গাণু রয়েছে, ইউক্যারিওটস কোষীয় অঙ্গাণু রয়েছে, যেমন ক্লোরোপ্লাস্ট, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, এদের ক্ষেত্রেও আমরা কিন্তু রাইবোজোম দেখতে পাই। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে 70s রাইবোজোম আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে 55s রাইবোজোম থেকে 80s রাইবোজোম পর্যন্ত দেখতে পাই, তবে ম্যাক্সিমাম দেখা যায় যেটি 55s রাইবোজোম। এই 70s রাইবোজোম যদি আমরা দেখি, এই 70s রাইবোজোমের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এর দৈর্ঘ্য 16 ন্যানোমিটার, প্রস্থ 18 ন্যানোমিটার আর উচ্চতা 20 ন্যানোমিটার। ঠিক আছে? এখানে একটি গুরুত্বপূর্ণ আয়ন রয়েছে, সেটা হলো ম্যাগনেসিয়াম আয়ন। এই ম্যাগনেসিয়াম আয়ন যে রয়েছে, এই ম্যাগনেসিয়াম আয়ন রাইবোজোমের মনোমার গঠনে সহায়তা করে। রাইবোজোমের মনোমার গঠনে সহায়তা করে। ঠিক আছে? এর পরবর্তী যদি আমরা দেখি, রাইবোজোম যে প্রোটিন সংশ্লেষের সাথে গুরুত্বপূর্ণ, তাই একে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। একে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। এবার প্রোটিন যখন সংশ্লেষ হয়,
তখন কিন্তু এই 70S অবস্থায় কিন্তু থাকে। কিন্তু প্রোটিন সংশ্লেষে নিযুক্ত থাকে না, সেটি হলো 30S। কেন? না, ইউক্যারিওটস এর ক্ষেত্রে যদি আমরা দেখি 80S যেটি সেটি ভাঙলে হয় 60S আবার 40S। 70S যদি দেখি সেটি যদি ভাঙে তাহলে দেখতে পাবো 50S আর হচ্ছে 30S। 50S আর হচ্ছে 30S। এই যে সাব ইউনিট গুলো থাকে তাদের মধ্যে রাইবোজোম যখন প্রোটিন সংশ্লেষের কাজে নিযুক্ত থাকে তখন এটি 70S অবস্থায় থাকে, কিন্তু যখন এটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, প্রোটিন সংশ্লেষ করছে না, তখন কিন্তু 30S এবং 50S উপ-এককে বিশ্লিষ্ট হয়ে যায়। তাহলে এই যদি 70S-টাকেই লক্ষ্য করো, 70S এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 50S আর 30S, কিন্তু এই 50S অবস্থায় বা 30S অবস্থায় থাকবে, ভেঙে থাকবে কখন? যখন কাজ করছে না। যখন কাজ করবে তখন গঠন করবে 70S। একই রকম ভাবে এটারও 80S এর ক্ষেত্রেও 60S 40S সেপারেট হয়ে থাকবে কাজ না করার সময়, আর কাজ যদি করে তাহলে এগুলো দুটো জুড়ে থাকবে। ঠিক আছে? এর পরবর্তী যদি দেখি যে একসাথে যখন অনেকগুলো রাইবোজোম কাজ করে, বা ধরে নাও এইটা একটা mRNA রয়েছে, এই mRNA এর উপরে এইরকম করে রাইবোজোম গুলো রয়েছে, একটা ছোট সাব ইউনিট, তার উপরে একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট, একটা বড় সাব ইউনিট, এরকম করে যদি রাইবোজোম গুলো অবস্থান করে mRNA এর উপরে, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো পলিরাইবোজোম বা পলিজোম বা পলিরাইবোজোম। একসাথে অনেকগুলো আছে বলে এরকম বলছি আমরা, পলিরাইবোজোম। এরপরে দেখা হয়ে গেছে। এরপরে এরপরে আমরা যদি দেখি যে রাইবোজোমে উপস্থিত আরএনএ রাইবোজোমে উপস্থিত আরএনএ এটি হলো 5S আরএনএ, 16S আরএনএ আর 23S আরএনএ। এবার এই যে 16S যেটি রয়েছে সেটি বড় এককে থাকবে। বড় একক বলতে যদি 50S আর 30S হয় তাহলে 50S হচ্ছে বড় একক। আবার এটা গেল প্রোক্যারিওটস এর ক্ষেত্রে। ইউক্যারিওটস এর রাইবোজোমে কি হবে? কারণ এই রাইবোজোম প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস উভয়ের ক্ষেত্রে থাকে, তাই ইউক্যারিওটস এর ক্ষেত্রে যদি হয় ইউক্যারিওটস এর ক্ষেত্রে কি কি আরএনএ থাকবে? সেক্ষেত্রে একটু ভিন্ন থাকবে। 5S থাকবে, 5.8S রাইবোজোম থাকবে, 18S রাইবোজোম থাকবে, 28S রাইবোজোম থাকবে। ঠিক আছে? তো এইরকম ভিন্নধর্মী রাইবোজোম। এবার বলবে স্যার রাইবোজোমে আরএনএ কে আমরা এস দ্বারা সূচিত করছি কেন?
আমরা সবাই জানি mRNA, tRNA, rRNA হয়। rRNA এর পুরো নাম কি? রাইবোজোমাল আরএনএ। এই জন্য রাইবোজোমাল আরএনএ কি গঠন করে? রাইবোজোম গঠনে সহায়তা করে। সেই জন্য এক্ষেত্রে এই 5S, 16S, 23S, 18S, 28S এগুলো সবগুলোই কিন্তু আরএনএরই একটা টাইপ। এরপরে রাইবোজোমের যে বড় একক রয়েছে, এই বড় এককে 3টি অঞ্চল থাকে। একটা হচ্ছে এ অঞ্চল, একটা ই অঞ্চল, আরেকটি হচ্ছে পি অঞ্চল। এটা কিন্তু ট্রান্সলেশনের সময় পড়েছিলে। ইপিএ এগুলো কিন্তু রাইবোজোমের বড় এককেই অবস্থান করে। অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ বা ট্রান্সলেশনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে mRNA লাগছে, tRNA লাগছে আর rRNA লাগছে। এইখানে এই বায়োকেমিস্ট্রি বা প্রাণ রাসায়নিক যে পদ্ধতি, সেখানে কিন্তু বড় এককে যদি এই 3টি সাব ইউনিট না থাকে, তাহলে কিন্তু কখনোই সেখানে ট্রান্সলেশন সম্ভব নয়। এরপরে ছোট আর কয়েকটা জিনিস জেনে নেব। সেটি হচ্ছে অ্যাডহেরেন্স জাংশন বা জনিউলি অ্যাডহেরেন্স কি বা ডেসমোজোম কি, এগুলো থেকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ডেসমোজোম, তাহলে ডেসমোজোম যদি আমরা দেখি এটি কি জিনিস, মনে রেখে নিও একটি আন্তঃকোষীয় সংযোগ। আন্তঃকোষীয় সংযোগ অর্থাৎ কোষের মাঝে একটা গ্যাপের মতন কাজ করে। এই গ্যাপটা কত হয়? 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার ব্যাসযুক্ত চাকতির ন্যায় যে অংশ দুটো কোষের মাঝে থাকছে, তাদেরকে আমরা বলবো ডেসমোজোম। এছাড়াও অনেক রকমের এরকম আন্তঃকোষীয় সংযোগ রয়েছে, যেমন টাইট জাংশন, গ্যাপ জাংশন, অ্যাডহেরেন্স জাংশন, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? যদি অ্যাডহেরেন্স জাংশন দেখি, তাহলে সেটি দেখতে পাবো বেল্ট আকৃতির, আর এটি হলো চাকতি আকৃতি। অর্থাৎ চাকতির মতন এটি, আর সেটা হচ্ছে বেল্টের মতন। তার মধ্যে এটা ডেসমোজোমটা একটু দেখে রাখবে। এরপরে আরেকটা কোষীয় অঙ্গাণু যাবো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আরো কোনো সমস্যা নেই তো? মাইটোকন্ড্রিয়া, প্রথমে এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কে আবিষ্কার করেছে সেটা পড়তে হবে, ইম্পর্টেন্ট খুব। প্রথম মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন, প্রথম মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন
তিনি হলেন বিজ্ঞানী কলিকার। বিজ্ঞানী কলিকার 1850 সালে। এর পরবর্তী নামকরণ করেন এটি হলো সি বেন্ডা 1897 সালে। তাহলে কলিকার অবজার্ভ করেন, সি বেন্ডা তার নামকরণ করেন। একটা কোষের মধ্যে যত মাইটোকন্ড্রিয়া আছে এই সকল মাইটোকন্ড্রিয়াকে একটা বিশেষ নামে ডাকে, যেটি নাম হচ্ছে কন্ড্রিওম। কন্ড্রিওম বলে। এবার যদি প্রশ্ন করে এমন একটা কোষীয় অঙ্গাণুর নাম বলো যেটির প্লিওমরফিজম রয়েছে বা প্লিওমরফিজম বৈশিষ্ট্য রয়েছে এমন একটি কোষীয় অঙ্গাণু, যেটি হলো মাইটোকন্ড্রিয়া। এটি হলো মাইটোকন্ড্রিয়া, যার এই বিশেষ ধর্ম প্লিওমরফিজম রয়েছে। এবার প্লিওমরফিজম জিনিসটা কি? না, মাইটোকন্ড্রিয়ার আকার নানান আকারের হয়, যেমন দণ্ডাকার, সূত্রাকার, বেলনাকার, উপবৃত্তাকার। এরা প্রয়োজন মতো এরা নিজেদের আকার পরিবর্তিত করে। সেই জন্য এটাকে বলছে যে মাইটোকন্ড্রিয়ার এই বিশেষ ধর্মটাকেই বলছে প্লিওমরফিজম। তবে এই প্লিওমরফিজম যতই আকার চেঞ্জ হোক না কেন, এর আকার কিন্তু 0.5 থেকে 1.0 মাইক্রোমিটারের মধ্যে হবে, এর বেশি কিন্তু হবে না যতই আকার চেঞ্জ করুক। এইবারে যদি আমি মাইটোকন্ড্রিয়ার ছবিটা দেখি, স্বাভাবিকভাবে ওই চটির মতন দেখতে হয় একটা বাইরের লেয়ার রয়েছে, আর এই যে ভিতরের লেয়ারটা, সে কি হয়েছে, ভিতরের লেয়ারটা ফোল্ড হয়ে যায়। ভিতরের যে লেয়ারটা রয়েছে সেটি হয়ে যাচ্ছে, এরকম ভাবে ফোল্ড হয়ে থাকে। যে ফোল্ড অংশটাকে আমরা বলে থাকি ক্রিস্টি। এই যে আঙ্গুলের মতন অংশ যেগুলো, সেগুলো হয়ে যাচ্ছে ক্রিস্টি। আর বাইরেরটাকে বলবো বহিঃস্থ পর্দা, আর এটাকে বলবো অন্তঃস্থ পর্দা। বহিঃস্থ পর্দা এবং অন্তঃস্থ পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটাকে বলবো ইন্টারমেমব্রেন স্পেস বা আন্তঃপর্দা স্থান। আর একদম ভিতরের দিকে থাকে ম্যাট্রিক্স বা ধাত্র, এটা তাহলে হচ্ছে বহিঃস্থ, এটা হচ্ছে অন্তঃস্থ। আর মাঝে যে স্পেসটা দেখতে পাচ্ছ, এটা হয়ে যাবে আন্তঃপর্দা স্থান। আন্তঃপর্দা স্থান হয়ে যাবে। এরপরে ভিতরের দিকে যে আঙ্গুলের মতন অংশ যেটি, সেটি হচ্ছে কি ক্রিস্টা বা ক্রিস্টি। এই আঙ্গুলের মতন অংশ হওয়ার কারণে এখানে কিন্তু অনেকটা ক্ষেত্রফল কিন্তু মাইটোকন্ড্রিয়া পেয়ে থাকে। এবার এই যে অংশটা রয়েছে ক্রিস্টা, এই ক্রিস্টার গায়ে গায়ে দানাদার অংশ রয়েছে। এই ক্রিস্টার গায়ে গায়ে কিছু দানাদার অংশ রয়েছে, যে দানাদার অংশকে আমরা বলবো
এরকম দানাদার অংশ রয়েছে ভাবে থাকে, যেগুলোকে আমরা বলবো F0 F1 দানা। F0 F1 দানা এগুলো আমরা বলবো F0 F1 দানা। এবার এই F0 F1 দানার অনেক নাম রয়েছে। অক্সিজোম দানা, তার সাথে সাথে এরই আরেকটা নাম এলিমেন্টারি কণা, ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট, এর নামগুলো তাহলে লিখে রাখছি। অধ একক দানা, ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট বা মোরান অধ একক বা অক্সিজোম দানা বা বলতে পারি এলিমেন্টারি দানা। হয়েছে? এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা কোষের মধ্যে সমস্ত জায়গায় এই মাইটোকন্ড্রিয়াকে পাবো কেন? তার কারণ হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর বলছি, কোষের শক্তিঘর বলার কারণ হচ্ছে এখানে এটিপি তৈরি হচ্ছে। এই এটিপি তৈরি করার জন্য এখানে একটি বিশেষ উৎসেচক থাকে যার নাম হচ্ছে এটিপি সিনথেজ। খুব ইম্পর্টেন্ট। এই এটিপি সিনথেজ উৎসেচক থাকে বলে সেখানে কিন্তু এটিপি সংশ্লেষ হয়ে থাকে এবং এই এটিপি সংশ্লেষ এই F0 F1 দানা দ্বারা হয়ে থাকে। F0 F1 দানার মধ্যে হয়ে থাকে। এই F0 F1 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো তাদের মাথা রয়েছে, তাদের একটা বেস পোর্শন রয়েছে, একটা স্টক রয়েছে। মাথা রয়েছে, বেস রয়েছে আর একটা স্টক রয়েছে। যেটা স্টক গঠন করবে এবং বেস গঠন করবে তাকে বলবো F0 আর মাথা অংশটিকে বলবো F1। তাহলে ছবিটা যদি আমি একটা আঁকার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এটা ধরো একটা বেস, এই যে বেস আছে, এই বেসের উপরে একটা স্টকের মতন রয়েছে, এই স্টকের উপরিভাগে রয়েছে কি একটা মাথা। তাহলে এই মাথাটাকে বলছি কি F1 আর এই পোর্শনটাকে মেনলি বলছি F0। এইরকম একটা গঠন কিন্তু হয়ে থাকে। এবার এই যে মস্তক অংশ রয়েছে এখানেই এটিপি সিনথেজ থাকবে। তাহলে এই যে এটিপি সিনথেজ উৎসেচকটা এইখানেই থাকবে, তবেই এটিপি উৎপাদিত হবে। এর পরবর্তী আরো একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এর নিজস্ব ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। নিজস্ব ডিএনএ থাকার কারণে এই ডিএনএ কে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ, স্মল এম স্মল টি। এই জন্য একে আমরা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণুও বলে থাকি। অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু যে একটা উদাহরণ চাই তাহলে সেটা হবে এই এমটি ডিএনএ। তার কারণ এমটি ডিএনএ যেহেতু আছে তাহলে সুনির্দিষ্ট কিছু জিনও থাকবে এবং এই জিনগুলো এই ডিএনএ গুলো নিজে থেকেই প্রতিলিপি গঠন করতে পারে। এই এমটি ডিএনএ, এমটি আরএনএ এবং এমটি রাইবোজোম এরা কিন্তু সবাই মিলে থাকার কারণে অন্য কারোর উপর এদের ডিপেন্ড করতে হয় না, তাই এদের অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলে।
বিশেষ করে মাইটোকন্ড্রিয়া যদি কোনো একটা কোষে রয়েছে, তার মানে ধরে নেবে সেখানে সবাত শোষণ হবে। খুব ইম্পর্টেন্ট। সবাত শোষণ যদি কোথাও হচ্ছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এটা মাইটোকন্ড্রিয়া। সবাত শোষণ মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কোথাও হবে না। তার মানে সবাত শোষণ মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে। তাই অক্সিজেনের উপস্থিতিতে যদি কোথাও কোনো একটা কোষে শ্বসন হয়ে থাকে, তার মানে সেখানে মাইটোকন্ড্রিয়া আছে এবং সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাই মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক কোষে আমরা পাবো, প্রোক্যারিওটে পাবো না। ঠিক আছে? শুক্রাণুর ভাইটেলোজেনেসিসের সময়, শুক্রাণুর ভাইটেলোজেনেসিসের সময়, অর্থাৎ প্রথম সংশ্লেষ, প্রথম সংশ্লেষের সময় যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কারণ এই সময় প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। তাই শুক্রাণুর উৎপাদনকালে যে শক্তি, সেটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়ায় দিয়ে থাকে। ঠিক আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে শক্তি উৎপাদন করে কোন কোষীয় অঙ্গাণু? সেটাও হবে এই মাইটোকন্ড্রিয়া। সেই জন্য এটাকে আমরা বলি পাওয়ার হাউস অফ সেল। জন্য এটাকে আমরা পাওয়ার হাউস অফ সেল বলে থাকি। এরপরে চলে আসি আরেকটা কোষীয় অঙ্গাণু, যেটার নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড প্রথমে এই প্লাস্টিড এক্সক্লুসিভলি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে পাবো, প্রাণীদের পাবো না। তবে ব্যতিক্রম কিছু রয়েছে, যেমন ইউগ্লিনা। ইউগ্লিনা প্রাণী অথচ ক্লোরোপ্লাস্ট থাকে, অথচ প্লাস্টিড থাকে। তাহলে উদ্ভিদে থাকার কথা কিন্তু প্রাণীর থাকছে, সেটা হচ্ছে একমাত্র ইউগ্লিনার ক্ষেত্রে। এবার এই প্লাস্টিডের ভাগগুলো যদি আমরা দেখি, প্রথম যেটি সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কেন ক্লোরোপ্লাস্ট? তার কারণ হচ্ছে ক্লোরোফিল রয়েছে। পরে যদি দেখি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে রঙিন। ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে রঙিন, বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ক্রোমোপ্লাস্টের যদি ভাগগুলো দেখি, তার মধ্যে দেখতে পাবো ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট কালার হচ্ছে বাদামি। খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে। বাদামি কেন বাদামি? তার কারণ এখানে যে রঞ্জক কণাটি থাকে সেটি হচ্ছে লিউকোজেন্থিন। লিউকোজেন্থিন। পরবর্তী যদি দেখি রোডোপ্লাস্ট। রোডো মানে লাল হবে। লাল হবে যে রঞ্জক থাকে তার, সেটি হলো ফাইকোএরিথ্রিন। এর পরবর্তী জ্যান্থোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্ট জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ বর্ণের, যে রঞ্জকের জন্য হয়ে থাকে সেটি হলো জ্যান্থিন।
এর পরবর্তী যদি দেখি ক্যারাটিনোপ্লাস্ট, এটি হচ্ছে কমলা বর্ণের যে রঞ্জক থাকে সেটি হলো ক্যারোটিন। এই ক্যারোটিন গাজরেও থাকে, তাই গাজর কমলা বর্ণের হয়। এর পরবর্তী যদি দেখি তাহলে এটা আমরা ক্রোমোপ্লাস্টের আন্ডারে পড়লাম। এবারে দেখো লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এর কোনো বর্ণ থাকে না, এটি সঞ্চয়ের কাজে ব্যবহৃত হয়। তাই লিউকোপ্লাস্টের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে দেখতে পাবো প্রথমে সেটি হলো অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টের যেটা প্রধান কাজ সেটি হচ্ছে শ্বেতসার বা শর্করা সঞ্চয় করে। এর পরবর্তী এলাইওপ্লাস্ট, যেটি ফ্যাট বা তেল সঞ্চয় করবে। আর শেষে যেটি রয়েছে এলিউরোপ্লাস্ট, কি হবে প্রোটিন। তাহলে কোনটি সংশ্লেষের জন্য কোনটি সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে এইটুকু মাথায় রাখলেই হবে প্লাস্টিড থেকে। তাহলে বর্তমান সেল বায়োলজির জায়গাগুলো মোটামুটি কভার হলো।